দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যেগুলো সব জামাতের ইনভেস্ট আছে, জামাতের ছেলে পেলে আছে, জামাতের ইনভেস্ট আছে, ইউনুসের চাহিদা আছে। ওই যে নির্বাচনে তো বানচাল করার একটা চেষ্টা, বানচাল করার চেষ্টা মানে কি, ওরা চাইতেছে নির্বাচনটা না হোক, এবং আমার ধারণা সেটা আপনি 2-1 দিনের ভিতরে আপনি বুঝে যাবেন যে নির্বাচন হবে না, হয়তো ডিক্লারে দিয়ে দিতে পারে সরকার। কারণ ওরা যে সরকার তো যেহেতু তফসিল ঘোষণা করেছে, একটা কস্ট তো তাকে দিতে হবে যে কি কারণে নির্বাচন পেছাবে। এটাই তো কস্ট তৈরি, এইটাই কস্ট তৈরি, এটাকেই কজ হিসাবে দেখাতে পারে, এই আশঙ্কা করছেন আপনি? জি জি, যেমন ধরেন 2 জন ছেলে নাকি গুলিবিদ্ধ। এখন এমনও তো হইতে পারে যে আজকে রাতের ভিতরে রনিরে বালিশ চাপা দিয়ে মাইরা ফেলাবে, পরে বলবো যে গুলিবিদ্ধ হয়ে উনি মারা গিয়েছেন। না, ওই যে গুলিবিদ্ধের কথা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, পরে শুনেছি আমাদের সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেয়া হয়েছে যে ওটা ভুয়া তথ্য প্রচার করা হয়েছিল। যাই হোক, আমরা শুধু জানি, তবে আহতের সংখ্যা যে আছে বেশ কিছু, এটা বোঝা গেছে, এবং রাতে আহতের পরিমাণ আরো অনেক বেড়েছে, যেটা আমরা দেখেছি। সেটা আপনার অনেকেই আহত হয়েছেন, এবং যারা হাইলাইটেড মানে যাদেরকে সবাই চিনে, সারা বাংলাদেশ চিনে জুলাই আন্দোলনের সুবাদে, এদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। এবং ওই যে ডাকসুর যে এক নেত্রী, কি নাম যেন, ইনকিলাব মঞ্চেরই সে কি যেন নির্বাচিত প্রতিনিধি ডাকসুর, যিনি ওই যে মির্জা আব্বাস সাহেবের সাথে হাসপাতালে তর্ক করেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়? সেও আহত হয়েছে। সেও অনেকটা কি বলে শ্লীলতাহানির পর্যায়ে চলে গেছে। তার একটা ভিডিও আমি দেখেছি, আমার হাতে ভিডিওটা আমি রেকর্ড করিনি, আমি একটা ভিডিও দেখেছি। যাই হোক, তো এই যে পরিস্থিতিটা কি আপনার কাছে কি মনে হয় যে খুব সুপরিকল্পিতভাবে এটা করা হচ্ছে? এটা মাসুদে অবশ্যই পরিকল্পিতভাবে। আপনাকে কি প্রথমেই আমি শুরুতে বললাম যে আমার ফ্রেন্ড আমাকে খবর দিয়েছে গতকাল সকাল 10টায় ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার কূটনীতিকের একটা বৈঠক, জুম মিটিং করছে। ওরা বলছে যে এই নির্বাচন হবে না, ওখানকার গোপন খবর এটা। আর ঠিক এরপরে মানে 4 ঘন্টা বা 5 ঘন্টার ভেতরে হঠাৎ করে যমুনা ঘেরাও এর কর্মসূচি, আগে ছিল না। এবং আপনার সবচেয়ে মজার বিষয় কি দেখেন, আজকে সাংবাদিক সম্মেলন দেখছেন, হয়তো আপনি দেখছেন কিনা জানি না, যে আম্বার মঞ্চের যে সাংবাদিক সম্মেলন, ওটার কথা বলছেন? সেখানে কে আছে? মহিলাটা কে? হাদির ওয়াইফ। ওই মহিলাটা হচ্ছে হাদির ওয়াইফ। এইবার আপনি আসেন, আমাদের শরীয়ত বিধান মতে, ইসলাম শরীয়ত বিধান মতে বলে যে কোনো মহিলার যদি স্বামী মৃত্যুবরণ করে তাহলে উনি 40 দিন ইদ্যত পালন করিবেন। ঠিক আছে, 40 দিন মানে একটা রাশেদ হায়দার ভাই, আমরা ওদিকে গেলাম না, ধর্মীয় বিষয়গুলোতে গেলাম না। আমার প্রশ্ন হলো আরেকটা, আমি বলি আপনাকে, স্মরণ করাই দিই। না উনি ইদ্যতটা পালন না করে উনি পরপুরুষের সাথে চলে গেলেন। রাশেদ হায়দার ভাই, আমরা ধর্মীয় বিষয়, পলিটিক্যাল বিষয়ে থাকি। হাদির যে ভাই, যাকে কোথায় আমেরিকান এম্বাসিতে সরকার চাকরি দিয়েছেন, না ব্রিটেনে বাংলাদেশ। হ্যাঁ, আর হাদির বোনকে কত টাকা যেন দিয়েছে, এরকম কথা শুনেছি। ওর ফ্যামিলিকে নাকি ওর ওয়াইফকে কি দিয়েছে আমি কিন্তু সেটা জানি না, হয়তো তাকেও কিছু দিয়ে থাকতে পারে। কিন্তু হাদির যে হত্যার যেই ঘটনাটা কারা ঘটালো, সেটা তো সরকার এর মধ্যে চিহ্নিত করেছে, যে ওই যে ছাত্রলীগের সাবেক এক ছেলের কথা বলা হয়েছিল, হাদির সাথে ঘুরতো, সে করছে, তারপর ইন্ডিয়া দিয়ে পালিয়ে গেল, তারপর ওইখানে কি ওয়ার্ড কমিশনার, আরো এরকম যুবলীগের অনেক লোকের নাম টাম দিয়া তো একটা রিপোর্ট তৈরি হলো। এই রিপোর্টটা ইনকিলাব মঞ্চ সম্ভবত রিসিভ করছে না, তারা মনে করছে এই রিপোর্টটা ঠিক নেই, রিপোর্ট নতুন করে রিপোর্ট করতে হবে। কি ধরনের রিপোর্ট, অর্থাৎ এটা কি জেনারেটেড রিপোর্ট চায় তারা, নাকি এত কিছুর পরেও হঠাৎ করে এটা পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার কৌশল, এইসবের ভিতরে কি জড়িয়ে আছে কিনা? দেখেন, এইটা তো ওরা প্রথম থেকেই মানে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার হাদির ভাইয়ের কথা বা ইনকিলাব মঞ্চের অন্যান্য নেতাদের কথা আগেই তো শুনছেন, যে যারা হাদিকে হত্যা করেছে তারা নাকি জানাজার প্রথম সারিতে ছিল।
হ্যাঁ বলেছে। এবং হাদির ভাই নিজে বলেছে যে সরকার যারা আমার ভাইকে হত্যা করেছে তারা সরকারের নির্দেশে, সরকারের প্রশ্রয়ে এই হত্যাকাণ্ড করেছে। ওরা জানে যে কে হত্যা করেছে। এখন যতই আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনার উপরে লাগাইতে পারেন, তাতে লাভ কি? না, ওরা তো এখন বলে না। ওরা যখন কিছু আর্থিক কিংবা চাকরির সুবিধা পেয়েছে তারা তো এখন কোনো কথা বলছে না। তবে হাদির ওয়াইফ এখন কথা বলছেন কিংবা তাকে দিয়ে বলানো হচ্ছে এরকম কিছু। আপনাকে তো আমি যখন একটা হয়তো কথা বা বলতে চাইলাম তখন আপনি বললেন যে ইসলামের দিকে না যাইতে। আমি আপনাকে ইসলামের দিকে যাইতে বলি নাই। আমি আপনাকে শুধু কথাটার এটাই বলতে চাচ্ছিলাম যে একজন মহিলা, মুসলমান মহিলা ইদ্যত পালন না করে পরপুরুষের সাথে বৈশা আপনার প্রেস কনফারেন্স করতেছে, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওই মহিলা, আমি এর আগে আপনার সাথে আরেকটা টক শোতে বলছিলাম একটা কথা, যে হাদির ভাই পাইছে, হাদির বোন পাইছে, হাদির মা পাইছে, কিন্তু হাদি এত বছর যার সাথে ঘর সংসার করলো, যে মহিলার সাথে ঘর সংসার করলো, এই মহিলাটা কিছুই পায় নাই। হাদির একটা ছোট্ট পুত্র বা কন্যা সন্তান আছে, তার জন্য এই সরকার কিছু করে নাই। অথচ হাদির ভাইকে কেন আপনার চাকরি দিতে হবে? দিলে তো হাদির বউটারে চাকরি দিয়া পাঠাই দিতেন, যে তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাইচা থাকো, যাও। বা আপনার হাদির বউয়ের জন্য একটা অ্যাপার্টমেন্ট করে দিতে পারতেন, মেয়ের জন্য বা ছেলের জন্য 1 কোটি টাকা দিয়ে দিতে পারতেন, কেউ কিছু বলতো না। যে ঠিক আছে মারা গেছে, ওর জন্য দিয়ে দিছে, ওকে, ওয়েল এন্ড গুড, কারো সমস্যা ছিল না। কিন্তু এই মহিলারে না দিয়া, বাচ্চাটাকে না দিয়া কেন আপনি হাদির ভাই, হাদির বোন এদের দিতে হবে? আপনি এটা একটু বুঝেন, তাহলে এই মহিলা এখন নামবে না। এই মহিলা তো এখন এই ক্ষোভে নামছে যে আমি তো পাইলাম না। ওই যে আপনি বললেন যে ওরা তো কয়ে গেছে, যারা পাইয়া গেছে তারা চুপ, যারা পায় নাই তারা এখন নামছে। আর হাদির বউয়ের অবস্থা হয়ে গেছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, হে কিছুই পাইলো না বেচারি। আপনি একটু জাস্ট একটু চিন্তা করে দেখেন ব্যাপারটা। জি, রাশেদ হায়দার ভাই, একজন দর্শকের কমেন্ট নেই আমরা। তিনি বলছেন যে স্যার, এগুলো কি আমেরিকার ডিপ স্টেটের কাজ? কেননা বাংলাদেশ এবং পাকিস্তানের একই অবস্থা, দুই দেশটি অস্থির। আসলে ডিপ স্টেটের কাজ কি? ডিপ স্টেটের কাজ আগেই করে গেছে। গত 17 মাস ধরে কি বাংলাদেশে কি শান্তির বন্যা বচ্ছে? নদীতে কি আপনার ইয়ে যাচ্ছে, কি বলে, দুধের নহর? আর রাস্তার উপর দিয়ে কি সোনার বান যাইতেছে? 17 মাস ধরে তো দেশ অস্থির আছেই। এখন আর কি অস্থির করবে? এখন আর কোনো অস্থির নাই। অস্থির কইরা ক্ষমতায় আসছে, এখন এই অস্থিরতাকে আরেকটু চাঙ্গা কইরা আরো 2-4 বছর ক্ষমতায় থাকার একটা নীল নকশা 2029 সাল পর্যন্ত। জি, রাশেদ হায়দার ভাই, আরেকটা খুবই ইম্পর্টেন্ট কমেন্ট আছে যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম পরে। দর্শক বলছেন পে স্কেলের গ্যাজেট না দিলে ভোট বর্জনের ডাক দিয়েছে কর্মচারীরা। হ্যাঁ, এটা সত্য। তারা কিন্তু ভোট বর্জনের ডাক দিয়েছে। তারা বলেছে এই ভিডিওটাতেই, আমি ভিডিওটার একটা অংশে আছে, তারা ডিউটি করবে না। তারা বলে দিয়েছে যদি পে স্কেল না দেয়, তাদেরকে বাস্তবায়ন করে না দেয়, তারা ভোট বর্জন করবে। তো ওরা ভোট বর্জন করলে ভোটটা নিবে কে? ওরা তো সংখ্যায় অনেক, ওরাই তো ভোট নেয়। পরিস্থিতি কি কেমন জানি একটা হজবরল হয়ে যাচ্ছে আমার মনে হয়। মানে কি পে স্কেল কেন? এখন তো সব দল, সব মত, সবাই বলতেছে। যত বাংলাদেশের এখন যত হাঁটুভাঙ্গা বুদ্ধিজীবী আছে, এরাও বলতেছে যে সারা বাংলাদেশের নির্বাচনী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার থেকে সবকিছু জামাতের দখলে। জামাত ইসলামী এদের ইনফ্লুয়েন্স করে নামাইছে যে তোরা একটা আন্দোলন কর। বারবার বলতেছি আপনাদেরকে যে আজকে যাদের সম্মুখ সারিতে সবগুলো জামাতের পোলা পায়। 2024-এর এই সহিংস আন্দোলনে যাদের সব জামাতের। এখন এটা তো ভাই জামাত করতেছে, জামাত এবং ইনটিম, জামাত এনসিপি আর ইনুস, এরাই এটাকে দাঁড়া করাইছে। সুতরাং এইটা নিয়ে বারবার ঘুরে ফিরে এক জায়গায় আনার দরকার নাই। তো পে স্কেলের দাবিতে যারা নামছে তারাও জামাত, হাদির হত্যার বিচার না, রাশেদ হায়দার ভাই, আমি রাশেদ হায়দার একটু থামাই। আমি যে বিষয়টা মূলত জানতে চেয়েছিলাম সেই বিষয়টা আপনি ঠিক এই মাত্র বললেন যে এই বিষয়টার পিছনে জামাত। আমি সন্দেহ করছিলাম যে জামাতের পিছনে থাকতে পারে কিনা,
আমার ডাউট যাচ্ছিল, কারণ ভোটের বাজারেও জামাতের পজিশন খুব একটা খারাপ বলা যাবে না। জামাত কেন নির্বাচনের বানচাল করবে, কিন্তু যে লোকগুলোকে আমরা দেখছি সেখানে উপস্থিতি, তার সাথে তাদের অনেকের সাথে এই জামাতের সংশ্লিষ্টতা আছে, এমনটা এর আগেও আমরা দেখেছি। যাই হোক, আপনি যেটা বললেন এই এটাই যদি সত্য হয়, আমি রফিক ভাইয়ের কাছে একটু এই বিষয়ে জানতে চাইবো যে রফিক ভাই, ঢাকা উত্তাল